আমরা চাঁদাবাজির একটা নতুন সংজ্ঞা আহ, শিখেছি গত 2 দিন ধরে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, সড়ক সেতু মন্ত্রী যিনি আছেন রবিউল ভাই, তিনি এক সংজ্ঞা আমাদেরকে শিখিয়েছেন। রবিউল ভাইয়ের চেহারাটা দেখলে আমার একটা টকশোর কথা মনে হয়। এই চ্যানেলের হিজড়াটা আছে না, সময় ইসলাম, এটা এক টকশোতে ওনারে ডেকে নিয়ে ওই সময় ইসলাম যখনই বিএনপির কোন লোকজনের ডাকতো, এদেরকে আওয়ামী লীগের সাথে মিলে একসাথে অ্যাটাক করতো। তো এর এক পর্যায়ে রবিউল ভাই সব খুলে টুলে দিয়ে উনি টকশোর মাঝখানেই বের হয়ে চলে এসেছিলেন। ওইটা আমার খুব মনে হয়, এবং উনি কথাবার্তাও খুব সুন্দর করে বলতেন। তো হঠাৎ করেই ধরেন বিএনপির লোকজনের এই নির্বাচনের পরের দিন থেকে ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ, ওনাদের কথাবার্তা গুলো শুনলেই না মনে হয় সেই আওয়ামী লীগের একটা লোক বোধহয় কথা বলছে। একদম চেহারা, কথাবার্তার ধরন, দাম্ভিকতা, এগুলো ওই ঠিক আওয়ামী লীগ যেভাবে। এই যে মন্ত্রণালয়টা, এই মন্ত্রণালয়টাও কিন্তু, এই সড়ক সেতু মন্ত্রণালয় কিন্তু ছিল কাওয়া কাদেরের। এই কাওয়া কাদেরও কিন্তু ঠিক এইভাবেই কথা শুনলেই শরীর জ্বলতো। তো বিএনপির যে ভাইদের কথা শুনলে এত ভাল লাগতো, একদম নিজের মনে হইতো এরা আমার আমার আপনজন, আমার আপন ভাই, এরকম মনে হইতো। সেই মানুষগুলো হঠাৎ করে রাতারাতি এত চেঞ্জ হয়ে গেল, বিশেষ করে নির্বাচনের এই আগের থেকে। অনেকে আমাদের প্রশ্ন করেন, ভাই আপনারা কেন সরাসরি বিএনপির বিরুদ্ধে, এই আজকে যে বাংলাদেশ দেখছেন না, এটা আমরা অনুমান করতে পেরেছিলাম, এই জন্যই বিএনপির বিরুদ্ধে গিয়েছিলাম। তো ওনারা নির্বাচনের আগে থেকে আওয়ামী লীগের লোকজনকে ই করে দিবে, আপনার নির্বাচন এই রাজনীতি করার সুযোগ দিবে, সব মামলা তুলে নিবে, এই যেগুলো বলেছে, এবং সেটা এখন করছে। আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় অফিস টফিস খুলে দিচ্ছে। তো এটার বিএনপির সামনে ধরেন দুইটা পরিণতি এখন, যে অবস্থায় তারা চলছে সেটাতে। 1981 সালে জিয়াউর রহমান এইভাবে এই হাসিনাকে নিয়ে এসেছিল। 17 দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। খালেদা জিয়া, তিনি এই আপনার 96-এ যখন এই হাসিনাকে আপনার স্পেস দেয়, কিন্তু 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন করেছিল 96-এ। সেই নির্বাচনে আপনার জামাত আওয়ামী লীগে অংশগ্রহণ করেনি। হাসিনা, খালেদা জিয়া চাইলে থাকতে পারতো, এমন কোনো আন্দোলন হয়নি, এমন মানুষজনও মারা যায়নি, ছেড়ে দিয়েছেন। ছেড়ে তারপরে 12ই জুন 96 আবার আরেকটা নির্বাচন দিয়েছিলেন। ওই সুযোগ দিয়ে তারা আবার 96-তে আসতে দেওয়া হয়েছে। 96-তে আসার পরে কি করেছে সেটা আপনারা জানেন। এরপরে 2001 থেকে 6 খালেদা জিয়া জোর করে থাকতে চেয়েছে, কিন্তু মানে বিএনপির সমস্যাটা হলো, বিএনপি যদি চুরিও করে, মানে লেটায়া বেটায়া ওইটারে পাশা পোষা হাগু দিয়া নষ্ট করে গন্ধ বানায় ফেলে। আওয়ামী লীগ সেটা খুব স্মার্টলি করে, এটাই হলো পার্থক্য। তো এরপরে খালেদা জিয়া সুযোগ তাদেরকে দিয়েছেন। সেই সুযোগ দেওয়ার পরে 2013 সালেও আরেকবার খালেদা জিয়া সুযোগ দিলেন, 14 সালে নির্বাচনের না এসে। তো এই আওয়ামী লীগ খালেদা জিয়ার পরিবারকে কতটুকু ক্ষতি করেছে, এটা ভাই আমার বলার কিছু নাই। এটা জিয়া পরিবার জানে, তাদের পরিবারে আমার বিশ্বাস যে আমার চাইতে বেশি কষ্ট তাদের জন্য হয়। এরা যদি আসে তাহলে বিএনপির পরিণতি কি হয় সেটা 17 বছর আমরা দেখেছি, এটা নতুন করে দেখার কিছু নাই। অতএব তারা যদি এদেরকে নিয়ে আসে, এসে মনে করেন আওয়ামী লীগকে নিয়েই তারপরে ই করলো, তো জোর করে যদি থাকতে চায়, বাংলাদেশে খুব নিকট অতীতে আমরা এর পরিণতি দেখেছি যে সেটাতে কি হয়। বিএনপি সেই পরিণতি ভোগ করতে হবে যদি তারা জোর করে ক্ষমতায় থাকতে চায়। আর যদি তারা মনে করে নির্বাচন করবে, গণতান্ত্রিক ভাবে জামাতের সাথে রাজনীতি করবে, জামাতের সাথে রাজনীতি করতে গেলে জামাত আপনারা যদি নাকি স্বর্ণ দেখায়, আপনি তো আর তামা দিয়ে তো তার সাথে রাজনীতি করতে পারবেন না। জামাত রাজনীতি করে নিজের পকেটের টাকা দিয়া, তারপরে সংগঠন চালায়। আর আপনি চাঁদাবাজির টাকা দিয়া সংগঠন চালাবেন, এরকমই হবে। এই যে রবিউল ইসলাম ভাই, উনি একটা কথা বলেছেন, মানে উনি কথাটা হয়তো খুব কৌশলে, এর আগেও তো এই চাঁদাবাজি হতো, ওবায়দুল কাদের কোনোদিন স্বীকার করেছে এইভাবে বলেছে কখনো? বলতে হবে কি, আপনি দেখেন প্রতিটা মন্ত্রী দুর্নীতিকে, এই যে এহসানুল হক মিলন দুর্নীতি করেন আগের বার, দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক কি করা হবে, সবাই দুর্নীতির বিরুদ্ধে। সব কয়টা মন্ত্রীর বক্তব্য দেখবেন একই রকম,
এইটাই হচ্ছে স্মার্টনেস, বাংলাদেশের স্মার্টনেস এইটাই। চুরি করবে প্রতিটার পেটের মধ্যে। বাংলাদেশে এই পর্যন্ত যত মন্ত্রী গিয়েছেন সব করার পেটের মধ্যে দুর্নীতির টাকা, মানুষের ভিক্ষার টাকা, চুরির টাকা, এটা প্রতিটা মন্ত্রীর পেটের মধ্যে। এরা এই দুর্নীতি করার জন্যই এমপি হয়, মন্ত্রী হয়। আজকে যেই কথাটা রবিউল ইসলাম বলে দিয়েছেন, এটা আগের মন্ত্রীরা বলেন নাই বা ওনার আশপাশের মন্ত্রীরা বলেন না, এটাই স্বাভাবিক। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই আজকে বলেছেন যে না, সড়কে কোনো চাঁদা চলবে না। অ্যানি ভাই, আপনি তো পানি সম্পদ মন্ত্রী, আপনি সড়কের মন্ত্রী বলার কে? সড়কের মন্ত্রী বলে দিয়েছেন চাঁদাবাজি চলবে, অতএব চলবে। এটারে আপনি এখন কালকে হয়তো উনি বক্তব্যটারে সুন্দর করে বলতে পারেন, তারেক রহমান হয়তো একটা থেতানি দিলে হয়তো বলবে সুন্দর করে, বা এই ধরনের কথা ভবিষ্যতে বলবেন, কিন্তু চলবেই চাঁদাবাজি। উনি খুব স্পষ্ট করে বলেছেন যে সরকারি দলের যেই শ্রমিক সংগঠন, তাদের দল চালাতে টাকা লাগে। বক্তব্য কিন্তু খুব স্পষ্ট। শ্রমিক সংগঠনের এই সারা দেশে বিশাল আকারের আপনার সংগঠন, এই যে চান্দা আব্বাস ছিল শ্রমিক নেতা, তো এরা তো শ্রমিক না, এরা তো চলে। তো এরা কিভাবে চলবে? এরা চলতে হইলে আপনার ওই চান্দা তুলতেই হবে, এই ছাড়া কোনো উপায় নেই। সো আপনাকে রাস্তা দুইটা, হয় নিজে চাঁদা দিয়ে তারপরে দল চালাবেন, নাহলে চাঁদাবাজি করবেন, এছাড়া বিশাল এই দল চলবে না। এখন জামাত ইসলাম কি করে? নিজেরা চাঁদা দেয়, দিয়া তারপরে দল চালায়। একজন রুকন, তার বেতন যদি হয় 1 লাখ টাকা, প্রতি মাসে 5,000 তাকে মাস্ট তাদের কোষাগারে দিতে হবে। এটাই ওদের রাজনীতি। এখন এরকম একটা রাজনীতি করার দলের সাথে আপনি চান্দা নেওয়া রাজনীতি করবেন, তো মানুষ তো সেটা সহ্য করবে না। তো সেক্ষেত্রে আলটিমেটলি যেটা হবে সেটাই। সো রাস্তা আপনার হাতে দুইটা, একটা হয় আপনাকে রাজনীতি চেঞ্জ করতে হবে, আপনাদের যে পলিসি সেটা চেঞ্জ করতে হবে, করে নিজের পকেটের টাকা দিয়ে নিজে রাজনীতি করবেন, অথবা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হবেন, জোর করে ক্ষমতায় থাকবেন, কোনো কথা শুনবেন না, কিছু হইলে বলবেন যে সংবিধানের দোহাই। কারণ আপনাদের 2/3 আছে এখন, এবং এই 2/3 তো আপনাদেরকে খুব পরিকল্পিত ভাবেই দেওয়া হয়েছে। এই ডক্টর ইউনূস আপনার যেদিন লন্ডনে যায় সেদিনই তিনি নির্ধারণ করে দিয়ে এসেছেন যে বিএনপি ক্ষমতায় যাবে, তাদেরকে 2/3 দেওয়া হবে, যত দুর্নীতি, চাঁদাবাজি, ধান্দাবাজি এই তত্ত্বাবধায়ক সরকার যা করে গিয়েছে এটার বিরুদ্ধে বিএনপি কিছু বলবে না, সবাইকে সেফ এক্সিট দেবে। যে দেশে থাকতে চায় দেশে থাকার ব্যবস্থা করে দেবে। এরাও থাকবে না বেশি দিন। আসিফ নজরুল ধরেন দেশে আছে, এখন থাকবে না। ওই যে আইসিটির ফয়েজ তায়েব চলে গিয়েছে, এগুলো সবগুলির একটা একটা করে কি কি আকাম কুকাম করেছে এই এখন ধরবো। ক্ষমতায় যখন থাকবেন তখন বলতে না পারলে ক্ষমতার পরে তো বলতে পারবো। সো এখন ধরা হবে একটা একটা করে। ফয়েজ তায়েবরে নিয়ে কাজ চলছে। তো এই আসিফ নজরুলরা এরা 2 দিন পরে দেখবেন চলে গেছে, কারণ টাকার তো অভাব নাই, দেশে থাকবে কেন? বউরে দিয়ে আপনার এই কালেকশন করাইতো, নিউজও তো হয়েছে, আপনারা দেখেছেন। তো এখন এই যে এরা ওই সময় বলে করে দিয়ে গিয়েছে যে তোমাদেরকে 2/3 দেওয়া হবে, 2/3 দিয়ে সংবিধান এবার যেমনে মনে চায় তেমনে তারা কাটছাট করে তাদের মতো করে সংশোধন করবে। এইটাই ছিল হয়েছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের মূল এজেন্ডা। এর বাইরে এই যে সরকারটা গেল 1.5 বছর, 1.5 বছরে বহু কিছু করা সম্ভব। সবচাইতে দুর্বল আর দুর্নীতিগ্রস্ত একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, যেটার আমরা বিপ্লবী সরকার বলতাম। সেই পাঞ্চুতরা ছিল সবচাইতে বেশি দুর্নীতিগ্রস্ত। এদের মতো দুর্নীতিগ্রস্ত আর একটা সরকার এই পর্যন্ত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারে আসে নাই। এই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার না, আমার তো মনে আছে এদের চাইতে বহু সততা নিয়ে তারা কাজ করেছে। তো তারা আমাদের হাতে এখন ঝুলাই দিয়ে গেল একটা দুর্নীতিগ্রস্ত সরকার। এটারে নিয়ে এখন আমাদের থাকতে হবে। তো বাংলাদেশের মানুষের কাছে আমার একটা একটা জিজ্ঞাসা থাকবে যে এই দেশের মানুষ কি মানে এই ঝাড়ুদার হয়েই থাকতে চান, চকিদার হয়েই থাকতে চান? একটা দল ক্ষমতায় আসবে, তাদের কিছু এমপি থাকবে, মন্ত্রী থাকবে, তাদের এই এই যে পরিবারতন্ত্র, এদের চামচা হয়ে তারপরে আপনাকে থাকতে হবে। এখন এখান থেকে আপনি যদি বের হইতে চান তাহলে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। এই যে নির্বাচনটা হইলো, এই যে রাজনীতি হয়, এই যে রাস্তায় ধর্মঘট, হরতাল, পিকেটিং, কোনোদিন কোন এমপির ছেলেকে আপনার পাশে পেয়েছেন যে সে রাস্তায় এসে তারপরে এটা করে? কোন
কোন এমপির ছেলে আপনার সাথে এই যে ভোট কেন্দ্রে গিয়া তারপরে এই ভোট কেন্দ্র দখলের কাজে মারামারি করেছে, মানুষকে হুমকি দিয়েছে? কোন এমপি এই নির্বাচনের সময় এমপি মন্ত্রী অনেকের ছেলে যারা এখন মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, এদের অনেকের ছেলে দেশেই যায় নাই, ইউরোপে থাকে, আমেরিকাতে থাকে, অস্ট্রেলিয়া থাকে, কানাডা থাকে, পড়াশোনা করে। তাদের পাতলা পায়খানা হইলেও তারা সিঙ্গাপুরে যায় চিকিৎসা করতে, আর তোদেরকে বানায় রাখছে বোকা চোদা। তোরা পৃথিবীর সবচেয়ে বোকা চোদা জাতি। এটারে ওই মঞ্চে ইয়ে করে, জনসভা করে না, বীরের জাতি আমরা, এই বীরের জাতি, 71-এর বীরের সোগাটা ওইখানে মেরে দিছে তোদেরকে। তোরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি, মানে আমরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। এদের মতো এরকম কামলা খাটা জাতি পৃথিবীর মধ্যে আর কোথাও নাই। আমরা পৃথিবীর যেই দেশে যাই, বাথরুম পরিষ্কার, রেস্টুরেন্টের কাজ, সিকিউরিটি, যত নিম্নমানের কাজ আছে এরা আমরা করি। মিডল ইস্টে যান, যে আমেরিকা থেকে বিশাল ভাব সাপ নিয়ে আমরা দেশে যাই না, কোট সুট মোট পরে টরে সব করে এখানে ফকিরনিগিরি কামলা দিয়ে তারপরে যায়, ভাব মারায় আমেরিকা থেকে এসেছি। এই হইলো অবস্থা। এরপরে কি হয়? পোলাপান বড় হয়, বড় হয়ে তারপরে মনে করেন যদি মেয়ে হয়, বিশেষ করে ধরে একজন বিশেষ এক জাতিকে ধরে, ওই বিশেষ জাতি সাদাটা দাও পায় না, বিশেষ জাতির ধরে তারপরে পরিবার শেষ। এরপরে বাপ মা বুড়া বয়সে যায়, তারপরে করে কি না এই দেশে আর থাকবো না, চলে যাই। এরপরে যায় দেশে গিয়ে এতিমখানায় টাকা পয়সা, আমি পরিচিত লোকজনের এগুলি নিজের চোখের সামনে দেখা, এই জন্য বললাম এইটাই আমাদের জাতি।